এক্সাম প্রিপারেশন স্টার্ট গ্রুপের পক্ষ থেকে আমি আজ আলোচনা করছি পরিমাপ পদ্ধতির সেট 2 নিয়ে। অর্থাৎ এই পরিমাপের একক ও পদ্ধতির উপর সেট 1 এর আগের ক্লাসটিতে আমি আলোচনা করেছি। যারা ওই সেটটি দেখোনি তারা অবশ্যই এই সেটটি দেখার আগে ওটা দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে আমি আলোচনা করছি পরিমাপের একক ও পদ্ধতি ফিজিক্সের এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে, অর্থাৎ সেট 2 নিয়ে। দেখি আমরা কী কী প্রশ্নগুলো রয়েছে, আর যারা পারবে না তারা অবশ্যই দেখবে প্রত্যেকটা জিকের পরবর্তীতে বেশ ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাগুলো তোমরা দেখে নেবে। প্রথম প্রশ্নটি রয়েছে, সূক্ষ্ম সময় মাপার জন্য কোন ঘড়ি ব্যবহার করা হয়? দেখো তো জানো কি না অতি সূক্ষ্ম সময় মাপার জন্য কোন ঘড়ি আমরা ব্যবহার করি? এখানে কি কি রয়েছে অপশন এতে রয়েছে ডিজিটাল ঘড়ি, বিতে রয়েছে ঘড়ি, সিতে রয়েছে ইলেকট্রনিক্স ঘড়ি, আর ডিতে রয়েছে কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে ইলেকট্রনিক্স ঘড়ি। তাহলে ইলেকট্রনিক্স ঘড়ির সাহায্যে আমরা খুব সূক্ষ্ম সময় মাপি। এই সম্পর্কে আমরা এই ঘড়ির উপরে আরও বেশ কিছু তথ্য জেনে নেব, যে আদিমকালে বা প্রথম দিকে কোন ঘড়িটি ব্যবহার করা হতো এই সময়কে মাপার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পৃথিবীর আদি যে ঘড়ি, সেই ঘড়িটার নাম হচ্ছে সূর্য চাকতি, বা একে বলা হয় সূর্য ঘড়ি। আর এই ঘড়িতেও কিন্তু সাধারণ ঘড়ির মতো দেখতে অনেকটা, যেখানে 1 থেকে 12 পর্যন্ত দাগ কাটা থাকতো। আর আরেকটা ঘড়ি ব্যবহার করা হতো তার পরবর্তীতে সময় পরিমাপ করার জন্য, সেই ঘড়িটার নাম ছিল হচ্ছে ক্রোনোমিটার। এই ক্রোনোমিটার এই ঘড়িটির সাহায্যে পরবর্তীকালে সঠিক সময় মাপার কাজে ব্যবহার করা হয়। আর নির্ভুলভাবে সময় যাতে মাপা যায় তার জন্য ব্যবহার করত মেট্রোনম নামে আরেক ধরনের ঘড়ি, যার সাহায্যে নির্ভুল সময় মাপার চেষ্টা করা হতো। তবে বর্তমানে যে ঘড়ি ব্যবহার করা হয় সেই ঘড়িটির নাম হচ্ছে ইলেকট্রনিক্স ঘড়ি। এই ইলেকট্রনিক ঘড়ির সাহায্যে নির্ভুলভাবে সময় মাপা যায়, অর্থাৎ 1 মাইক্রোসেকেন্ড পর্যন্ত সময় পরিমাপ করা সম্ভব হয় এই ইলেকট্রনিক্স ঘড়ির সাহায্যে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে কি রয়েছে। 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, মিটারের সংজ্ঞায় কোন সংকর ধাতুর কথা উল্লেখিত হয়? অপশান এ তামা ও দস্তা, বি অ্যালুমিনিয়াম ও প্লাটিনাম, সি প্লাটিনাম ও ইরিডিয়াম, দ্বিতীয় সব কয়টি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে সিয়েরটা। এখন আমরা জেনে নেব একটু যে কেন এই যে মিটার বা মিটারের যে আমাদের যে স্কেলগুলো তৈরি করি, সেই স্কেল তৈরি করতে কেন আমরা এই ধাতুটি ব্যবহার করি, তার কারণটা কি, কেন অন্য ধাতু নয়? এর কারণ হলো এই প্লাটিনাম, ইরিডিয়াম এই ধাতুগুলো ক্ষয় যেমনি কম হয়, তেমনি আমাদের তাপমাত্রার উপর নির্ভর করে এর সংকোচন বা প্রসারণও কম হয়। যে কারণের জন্য এদিক থেকে যদি আমরা মাপক স্কেল তৈরি করি তাহলে দেখা যাবে আমাদের সঠিক পরিমাপ পাওয়া সম্ভব হয়। এই প্লাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতুর থেকে কোনো স্কেল তৈরি করলে তাই বলা হয় যে মিটারের সংজ্ঞায় এই ধাতুর উল্লেখ করা হয়। তার কারণ কি না, এই ধাতু দিয়ে যদি পরিমাপক স্কেল ব্যবহার করা যায় তাহলে তার থেকে আমরা সঠিক পরিমাপ পেতে পারি। নেক্সট প্রশ্ন রয়েছে, পরবর্তী প্রশ্নটি রয়েছে কি যে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে এসআই, এই এসআই পদ্ধতিতে তরলের একক কি? এসআই পদ্ধতিতে তরলের একক কি? অপশনগুলো আমরা দেখে নিই কী কী রয়েছে। অপশন এতে রয়েছে ভার, বিতে রয়েছে ভর, সিতে রয়েছে গ্রাম, আর ডিতে রয়েছে লিটার। তাহলে এসআই পদ্ধতিতে তরলের একক, অর্থাৎ তরলের একক পরিমাপ করতে আমরা কোনটি ব্যবহার করি? আমরা এর মধ্যে ব্যবহার করি হচ্ছে লিটার, তাই সঠিক অ্যান্সারটি হবে ডি। নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে,
কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কেননা বিভিন্ন পরীক্ষাতে একাধিকবার এই প্রশ্নটি এসেছে, অর্থাৎ বা পাবেও এই প্রশ্নটি। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? আমরা দেখে নেব অপশন কী কী রয়েছে। অপশন এতে রয়েছে 4, মানে এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর বিতে রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সিতে -1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 4 রয়েছে -4 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে এ, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। আর এই উষ্ণতায়, অর্থাৎ এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলের আয়তনকে ধরা হয় 1 লিটার। এখন যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বেশি বা কম হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে জলের ঘনত্ব কমে যাবে। তো জলের ঘনত্ব যখন কমে যাবে, এই কারণের জন্যই আমরা কি করি, দেখবে সেখানে লিটারের সংজ্ঞায় সেখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই কথাটির সেখানে উল্লেখ থাকে। তাহলে আমরা এখানে জেনে গেলাম যে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় এবং কেন হয়। পরবর্তী প্রশ্ন, এই যে ক্যারেট, এই ক্যারেট ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? আমরা লোহা পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করব এটাকে, না জল পরিমাপ করার জন্য, না হীরক মাপার জন্য, না সব কয়টি? এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে সিয়েরটা। হীরক মাপার জন্য আমরা এই এককটি ব্যবহার করি, অর্থাৎ ক্যারেট এককটি ব্যবহার করি। এখন আমরা একটু জেনে নেব যে ক্যারেটকে যদি আমি কম্পেয়ার করি গ্রামের সঙ্গে, তাহলে 1 ক্যারেট সমান কত মিলিগ্রামকে বোঝানো হয়, এটা আমাদের জানা দরকার। আমরা তো বুঝলাম ক্যারেটটা কি সোনা মাপার ক্ষেত্রে, কিন্তু এই 1 ক্যারেট সমান কতটা? 1 ক্যারেট সমান হচ্ছে 200 মিলিগ্রাম। আমরা সবাই গ্রামের সঙ্গে পরিচিত। এবার আমরা যদি আমরা এটাকে কম্পেয়ার করি তাহলে আমরা বুঝে গেলাম যে মিলিগ্রাম বলতে কতটুকু বোঝানো হয়। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা দেখো, এখানে লিখে দিয়েছি যে অণু-পরমাণু ভর মাপার জন্য আমরা কোন একক ব্যবহার করি? অণু-পরমাণুর ভর মাপার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ডাল্টন এই এককটা। নেক্সট, পরবর্তীতে 6 নম্বরের কোশ্চেন আছে, দেখো কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়? অপশন এতে এসআই পদ্ধতি থেকে, সিজিএস পদ্ধতি, উভয়, ডি কোনোটিই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে এসআই পদ্ধতি, যে পদ্ধতিকে বলা হয় দশমিক পদ্ধতি। কেন এই পদ্ধতিকে দশমিক পদ্ধতি, সেই ব্যাখ্যাটা দেখো আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সুবিধার্থে। তার কারণ হচ্ছে এই পদ্ধতিতে দৈর্ঘ্য ভরের যে ভগ্নাংশ বা গুণিতাংশ ব্যবহার করা হয় তা লক্ষ্য করলে দেখা যাবে কোনো একক ঠিক তার নিচের 10 গুণ বা তার আগের বড় এককের 10 ভাগের 1 ভাগ। এই জন্য এই পদ্ধতিকে আমরা বলি দশমিক পদ্ধতি। তাহলে কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলবো আমরা? না, এসআই পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হবে দশমিক পদ্ধতি। নেক্সট, সাধারণ তুলা যন্ত্রে কি পরিমাপ করা হয়? অপশন এতে রয়েছে ভর, বিতে আয়তন, সিতে ভার, ডিতে কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে ভর। তাহলে সঠিক অ্যান্সারটি কি বললাম? সঠিক অ্যান্সারটি হবে এক্ষেত্রে কিন্তু ভর। অর্থাৎ সাধারণ তুলা যন্ত্রে আমরা ব্যবহার করি ভর মাপার জন্য। এখন ভর বলতে কি বোঝায় এটা আমাদের জানা দরকার। না, একটি পদার্থের যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বলা হয় ওই বস্তুর ভর। তাহলে কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ থাকবে তাকেই বলা হবে ভর, আর এই ভর মাপা হবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। এই প্রসঙ্গে আমাদের জেনে নেওয়া দরকার ভার, এই ভারটা কোন তুলা যন্ত্রে মাপা হবে? ভার মাপা হবে কিন্তু স্প্রিং তুলা যন্ত্রে। এই প্রশ্নটিও আসে, ভীষণ আসে এই পরীক্ষাটি, এই প্রশ্নটি। তাই এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ যে সাধারণ তুলা যন্ত্র সাহায্যে কী মাপা হয় এটা যেমন জানা দরকার, তেমনি আমাদের জানবো যে স্প্রিং তুলা যন্ত্রে কী পরিমাপ করা হয়।
আমরা জানলাম যে সাধারণ তোলা যন্ত্র হচ্ছে বস্তুর ভর, আর ভার মাপা হবে হচ্ছে স্প্রিং তোলা যন্ত্রে। নেক্সট, ওজন বাক্সে বাটখারাগুলো ভরের অনুপাত কেমন থাকে? অর্থাৎ আমরা যে বাটখারাগুলো দেখতে পাই মার্কেটে, সেই বাটখারাগুলো কী অনুপাতে থাকে? 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, আমরা এগুলো তো দেখি। কী অনুপাতে থাকে বাটখারাগুলো? অপশন এতে 1:2:2:5, 5:2:2:1, 1:5:2:2, 2:2:1:5। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে যে 1:2:2:5। এর কারণটা কি? এর কারণটা হলো যে এই অনুপাতে এক্ষেত্রে ভুল বললাম, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 5:2:2:1। তার কারণ হলো এই অনুপাতে যে কোনো বস্তুর পরিমাপ করা সম্ভব। যেমন দেখা গেল আমি 10 কেজি ওজনের কোনো কিছু পরিমাপ করব, সেখানে 5 কেজি, 2 কেজি, 2 কেজি, আবার 1 কেজি বাটখারা নিতে পারি। আবার দেখা গেল আমি 3 কেজি ওজনের কোনো কিছু পরিমাপ করব, সেখানে আমি নেব হচ্ছে এই 2 আর 1 নেব। তাহলে আমরা এখান থেকে পরিমাপ করতে পারবো। তাহলে আমরা এখানে কি জানলাম? যে ওজন বাক্সের বাটখারাগুলো যে অনুপাতটা থাকে সেই অনুপাতটা হলো 5:2:2:1। নেক্সট, পরে 1 গ্যালন সমান কত লিটার? 1 গ্যালন সমান কত লিটার? এক্ষেত্রে অপশনগুলো আমরা দেখে নিই। এখানে অপশন হচ্ছে 4.536 লিটার, 5.53 লিটার, 6.536 লিটার আর 7.536 লিটার। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে 4.546 লিটার। তাহলে কী বললাম এখানে? 4.546 বা 5। এখানে যে অপশন, প্রথম যে অপশনটি আছে এই অপশনটি একটু কারেকশন হবে। এখানে যেটা 3 আছে এটা হবে 4। তাহলে অ্যান্সারটি হবে 4.546 লিটার। এবার আমাদের এই প্রসঙ্গে, এটা তো আমরা গ্যালন থেকে লিটারে কনভার্ট করলাম। যদি আমাদের কখনো লিটার থেকে গ্যালন আসে তাহলে কি করব আমরা? সেক্ষেত্রে এই 4.546 দিয়ে যদি আমি সেই লিটারকে ভাগ করে দেই তাহলে আমরা গ্যালন পেয়ে যাবো এই ক্ষেত্রে। তাই এখানে দেখো আরেকটা লিখে দিয়েছি যে গ্যালন থেকে লিটারে রূপান্তরিত করার সূত্র হচ্ছে লিটার সমান গ্যালন ইন্টু 4.546। তাহলে আমরা এক্ষেত্রে যেমন গ্যালন আসলে অ্যান্সারটি করতে পারবো, ঠিক তেমনি পারবো আমরা যদি লিটার থেকে গ্যালনে বের করতে দেয়, সেটা আমাদের পক্ষে বের করা সম্ভব হবে। পরবর্তী প্রশ্ন, 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড? দেখবে এই পাউন্ড কথাটি তোমরা খুব শুনতে যাও। যখন আমরা কেক কিনতে যাই যে কত পাউন্ডের কেক নেবে, আসলে আমরা এটা বুঝতেই পারি না যে পাউন্ড মানে কত গ্রাম, অনেকেই জানি না। আমাদের এটা জানা দরকার। তার আগে আমরা অপশনটা দেখে নিই। 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড? অপশন এতে 2.204 পাউন্ড, 2.203 পাউন্ড, 2.202 পাউন্ড আর 2.201 পাউন্ড। আমাদের এখানে জানতে হবে আগে যে 1 পাউন্ড সমান কত কেজি। 1 পাউন্ড সমান কত কেজি, এটা আমরা একটু জেনে নিই। তাহলে আমরা জানতে পারবো যে 1 কিলোগ্রাম, এইটাকে যদি আমি পাউন্ডে করি, মানে 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড হবে সেটা জানতে পারবো। তাহলে আমরা এখানে দেখলাম যে 1 পাউন্ড সমান হলো 0.4536 কেজি, 0.4536। তাহলে 1 পাউন্ড সমান এলো এত কেজি। তাহলে 1 পাউন্ড সমান যদি এত কেজি হয়, তাহলে আমরা এখান থেকে বের করতে বলতে পারি যে এখান থেকে 4.53 কেজি হচ্ছে 1 পাউন্ড। তাহলে
এক কিলোগ্রাম সমান সমান কত পাউন্ড হবে? আমরা এখান থেকে বের করতে পারবো যে এত কেজি সমান সমান যদি 1 পাউন্ড হয়, তাহলে 1 কিলোগ্রাম সমান সমান কত পাউন্ড হবে। এইটা আমরা করলেই আমরা সঠিক অ্যান্সারটি পেয়ে যাব। তার আগে আমরা একটু দেখে নিই। আমরা দেখলাম এখানে যে কি হবে। এই অ্যান্সারটি তোমরা বের করবে, বের করে আমাকে কমেন্ট বক্সে সেটা লিখবে। কিভাবে বের করবে? তোমরা একটু ঐকিক নিয়মে বের করে নেবে যে এত কেজি সমান সমান যদি 1 পাউন্ড হয়, একে কত আর 1 কেজিতে কত, এইটা করে দেখবে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা আসে। নেক্সট প্রশ্ন রয়েছে, পৃথিবীর আদি ঘড়ির নাম কি? অপশন এতে বালি ঘড়ি, ক্রোমঘড়ি, ডিজিটাল ঘড়ি, সূর্য ঘড়ি। এই অ্যান্সারটি কিন্তু আমি এর আগে আলোচনা করে গেছি, তোমরা ওখান থেকে দেখলে বুঝতে পারবে যে এখান থেকে সঠিক অ্যান্সারটি হবে সূর্য ঘড়ি বা সূর্য চাকতি হলো পৃথিবীর আদি ঘড়ি। পরের প্রশ্ন, স্প্রিং তোলার সাহায্যে দার্জিলিংয়ের চা মাপে কলকাতায় যদি পরিমাপ করা হয়, তাহলে তার ওজন কি হবে? তাহলে ওজন কি বেড়ে যাবে, না কমে যাবে, না একই থাকবে, না চা শুকিয়ে ওজন কমে যাবে? এক্ষেত্রে আমরা একটু জেনে নিই যে যখন দার্জিলিংয়ে সেখানটাতে ওজন যে কমে যাবে, এটা কেন যাবে, এর কারণটা কি? তাহলে আমরা এখানে জানলাম যে যদি স্প্রিং তোলার সাহায্যে দার্জিলিংয়ে চা মেপে কলকাতায় চায়ের ওজন মাপা হয়, দার্জিলিংয়ে যাবে কমে, এখানে যা হবে তার ওজন ওখানে হবে 6 ভাগের 1 ভাগ। কিন্তু যদি কলকাতায় মাপি তাহলে ওজন যাবে বেড়ে। কেন হবে এটা? না, পৃথিবীর কেন্দ্র থেকে যত দূর হবে অভিকর্ষ স্তরণের মান তত অভিকর্ষ স্তরণের মান কমে যাবে। তাহলে আমাদের পৃথিবী, আমাদের এখানে যা ওজন হবে, আমি যদি দার্জিলিং যাই, দার্জিলিং অনেকটা উঁচু, সেখানে অভিকর্ষ স্তরণের মান কম, তাই সেখানে ওজন কমবে। আর যদি দার্জিলিংয়ে মেপে কোনো কিছু এখানে মাপি, তাহলে এইটা কি পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি অবস্থিত, নিচু, এখানে অভিকর্ষ স্তরণের মান এখানে কি হবে, বেশি হবে, এবং এর ফলে কি হবে না এই ওজন যাবে বেড়ে। নেক্সট, যে পাত্রে 22 গ্যালন তেল রাখা যায়, সেই পাত্রে জল রাখলে কত রাখা যাবে? এখানে আমাদের এটা করতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে এই 1 গ্যালন সমান সমান কত লিটার। এই কথাটাকে কিন্তু আমাকে আগে জানতে হবে যে 1 গ্যালন সমান সমান কত লিটার। তাহলে 1 গ্যালন সমান সমান যদি আমি লিটার বের করতে পারি যে 4.546 লিটার, তাহলে এখানে 22 গ্যালন সমান সমান কত লিটার, এটা আমরা গুণ করব। গুণ করে দেখব, সে গুণ করলে যেটা হবে সেটা হবে 100 লিটার। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পদার্থ নয়? অপশন এতে কাঠ, তেল, আলোকবর্ষ, দুধ। এর মধ্যে পদার্থ নয় কোনটা? আলোকবর্ষ। আর আলোকবর্ষটা হচ্ছে আমাদের দূরত্ব পরিমাপের একটি একক। এইটা পদার্থ নয়, বাদ বাকি সবকটি কিন্তু পদার্থ। আজকের লাস্ট কোশ্চেন, কোন ভৌত রাশির একক হচ্ছে মিলিলিটার? অপশান এতে রয়েছে ভর, বিতে ঘনত্ব, সিতে আয়তন, ডিতে ওজন। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে মিলিলিটার। তাহলে আমরা জানলাম বেশ গুরুত্বপূর্ণ জিকে, বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আমি এখানে আলোচনা করলাম। ওকে, এই অধ্যায়টি এখানেই কমপ্লিট হলো। আর আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব পরবর্তী অধ্যায়টি নিয়ে। ওকে, থ্যাংক ইউ।